প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও একটি বড় উদ্বেগ, চীন সফরের এই সময়ে চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ 3টি চুক্তি সই হবে। এখন প্রশ্ন হচ্ছে এই 3টি চুক্তির মধ্যে কি কি রয়েছে। চীন সফরে গিয়ে এমন এক চুক্তি করবেন তারেক রহমান যা পাল্টে দেবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ। এই সফরের সবচেয়ে বড় চমকটি লুকিয়ে আছে একটি বিশাল চুক্তি চূড়ান্ত করার শেষ ধাপে রয়েছে ঢাকা। এতদিন পর বাংলাদেশ অবশেষে এক সঠিক সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ 17 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তারা কখনোই সাহসী পদক্ষেপ নিতে পারেনি। অবশেষে বাংলাদেশের এই বর্তমান বিএনপি সরকার তারা এই কার্যকর সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে অসাধারণ এক পদক্ষেপ গ্রহণ করলো, যে পদক্ষেপের মাধ্যমে তারা দেখিয়ে দিল যে নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাই শুধু নয়, কিভাবে দেশটাকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়। তারেক রহমানকে বিশ্ব নেতার মর্যাদা দিচ্ছে চীন। রহস্য কি? বিশ্ব নেতার মর্যাদা, এটা তো অবাক করার মতো একটা ঘটনা। প্রিয় দর্শক, চুলচেরা বিশ্লেষণ করলে নিশ্চয়ই ভেতরের নিগূঢ় রহস্য উঠে আসবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আধুনিক যুদ্ধ বিমানের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারের চীন সফরেই এই বিমানগুলো ক্রয় করার চুক্তি সম্পন্ন হবে, ঠিক এমনটাই জানাচ্ছে। প্রিয় দর্শক, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশে আসেন তখন তিনি নেতাকর্মীদের সামনে দীর্ঘ একটি বক্তৃতা দেন এবং বক্তব্যের শেষে তিনি একটি কথা বলেন, যেটি হচ্ছে উই হ্যাভ এ প্ল্যান। প্রিয় দর্শক, এই বক্তব্যটিকে কেন্দ্র করে অনেকেই আলোচনা বা সমালোচনা করেছিলেন, কিন্তু তিনি যেই কথাটি বলেছিলেন যে উই হ্যাভ এ প্ল্যান, এটি তিনি কেন বলেছিলেন সেটির প্রমাণ আমরা এখন পাচ্ছি। তিনি মালয়েশিয়া থেকে সরাসরি চীনে গিয়েছেন তার রাষ্ট্রীয় সফরে এবং সেখানে গিয়েই 3টি গোপন চুক্তি ইতিমধ্যেই করে ফেলেছেন। প্রিয় দর্শক, যেই চুক্তিগুলোর কারণে ভারতের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এমনিতেই তো ভারতের সফরে না গিয়ে সরাসরি চীনে সফরে গিয়েছে, এই বিষয়টাকে কেন্দ্র করেও ভারতের ঘুম নষ্ট হয়েছে। তারপর আবার চীনের সাথে চুক্তি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি দেখলেই আপনারা জানতে পারবেন চীনের সাথে এই মুহূর্তে জনাব তারেক রহমান কি চুক্তি করেছে এবং এই চুক্তিগুলোর কারণে বাংলাদেশ কতটা লাভবান হতে চলেছে এবং ভারত কতটা ক্ষতির সম্মুখীন হতে চলেছে। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিওর শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে, আপনারা কি মনে করেন জনাব তারেক রহমান ভারতে সফরে না গিয়ে চীনে সফরে গিয়ে কি ভালো কাজ করেছেন এবং এই সফরটাকে আপনি কি সমর্থন করছেন, নাকি তারেক রহমান ভারতে সফরে আগে গেলে ভালো হতো, সেটি অবশ্যই জানাবেন। তো দর্শক, চলুন আমরা বিস্তারিত সেই ভিডিওগুলোর আলোচনা দেখে আসি। এতদিন পর বাংলাদেশ অবশেষে এক সঠিক সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ 17 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তারা কখনোই সাহসী পদক্ষেপ নিতে পারেনি। অবশেষে বাংলাদেশের এই বর্তমান বিএনপি সরকার তারা এই কার্যকর সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে বাংলাদেশ যে সত্যিকার অর্থে এক স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, সেই দিকটা যেমন তারা তুলে ধরতে পেরেছে, ঠিক তেমনইভাবে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই সর্বপ্রথম তারা ভারতের স্বার্থের দিকে না তাকিয়ে সর্বপ্রথম তারা ভারতের কোনো চোখ রাঙানিকে ভয় না পেয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের স্বার্থ রক্ষার দিকে তারা মনোযোগী হয়েছে। এমন সাহস যদি বাংলাদেশ আরো আগে দেখাতে পারতো, তাহলে এতদিনে বাংলাদেশ সিঙ্গাপুরের মতন এক উন্নত রাষ্ট্রে পরিণত হতো। আমাদের পরে স্বাধীন হওয়ার পরও সিঙ্গাপুর আজ উন্নতির চরম শিখরে অবস্থান করছে, কিন্তু বাংলাদেশের দীর্ঘ 55 বছর এই স্বাধীনতার বয়স হয়ে গেলেও এখনো পর্যন্ত বাংলাদেশ ভারতের তাবেদার থেকে বের হয়ে আসতে পারেনি। এমনকি তারা সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারেনি। ভারতের টেনশন বাড়িয়ে এবার বাংলাদেশের তেল গ্যাস তুলতে মেগা চুক্তিতে সই করেছে চীনের সাথে। বছরে বাঁচবে এই স্বাক্ষরের মাধ্যমে, এই প্রকল্পের মাধ্যমে 24,000 কোটি টাকা। ভারত ও মিয়ানমার যখন বঙ্গোপসাগর থেকে হু হু করে গ্যাস তুলছে, আমরা তখন শুধু তাকিয়েছিলাম। কিন্তু এবার বাংলাদেশ খেললো এক ভূ রাজনৈতিক মাস্টার স্ট্রোক। অর্থাৎ যেই মাস্টার স্ট্রোকে তারা শুধু মায়ানমার ভারতকে পেছনে ফেলবে না, তারা গোটা দক্ষিণ এশিয়াতে সুপার পাওয়ারে পরিণত হবে। দেশের ভেতরের তেল গ্যাস তুলতে এবার চীনের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান সিনোপেকের সাথে 945 কোটি 71 লাখ টাকার এক মেগা চুক্তি অনুমোদন করেছে বাংলাদেশ সরকার। এই সরকার যেন সত্যিকার অর্থে বাংলাদেশের প্রতি এক সত্যিকারের এক দেশপ্রেমিকতার পরিচয় দেওয়ার মাধ্যমে তারা এই চুক্তি করলো। কেন এই চুক্তিতে ভারতের টেনশন আর আমাদের কি লাভ, অবশেষে আমরা এখন সেটাই জানবো। সর্বপ্রথম আমরা জানবো যে ভারতের অস্বস্তিটা আসলে কোথায়। বঙ্গোপসাগর ও বাংলাদেশের জ্বালানি খাতে চীনের এই গভীর প্রবেশ ভারতের কৌশলগত বলয়ের জন্য এক বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু কেন ভারতের জন্য এটা চিন্তার কারণ? বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে যে কোনো রাষ্ট্রের সাথে তারা অবশ্যই চুক্তি করতে পারে, কিন্তু ভারতের এখানে উদ্বিগ্ন হওয়ার কারণটা কি? ভারতের এখানে উদ্বিগ্ন হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে তাদের হাত থেকে এই প্রকল্প এবার চীনের হাতে চলে গেল, আর বাংলাদেশে বা চীনের প্রভাব বৃদ্ধি পাবে, যেটা ভারত কখনো মেনে নিতে চায় না। তারা মনে করে যে বাংলাদেশ স্বাধীনতা ভোগ করুক, কিন্তু সব সময় আমাদের অধীনে থাকবে এবং আমাদের দেখানো পথে বাংলাদেশ চলবে। কিন্তু এবার বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে সর্বপ্রথম চীনের সাথে মেগা প্রকল্প সাইন করলো, সর্বপ্রথম চীনের সাথে মেগা প্রজেক্ট সাইন করলো। বাংলাদেশের লাভ কি হবে সেটা আমরা যদি দেখি, তাহলে ডিপ ড্রিলিং একটা ম্যাজিক তৈরি হবে। বাংলাদেশ আগে 3000 মিটার পর্যন্ত সর্বোচ্চ খুঁড়তে পারত, কিন্তু চীনের টার্নকি প্রযুক্তিতে শ্রীকাইল, মোবারকপুর এবং সিলেট 12 কূপে এবার হবে ডিপ ড্রিলিং, অর্থাৎ অনেক গভীরে খনন করা যাবে। আর এই সুবিধা পাওয়ার মাধ্যমে বাংলাদেশ আরো বেশি লাভবান হতে পারবে। তৃতীয়ত, রকেটের গতিতে বাংলাদেশ এই গ্যাস উত্তোলন করতে পারবে। চীনা কোম্পানিগুলো ভোলার 5টি কূপ খননের কাজ মাত্র 600 দিনে শেষ করার চ্যালেঞ্জ নিয়েছে। এর পূর্বে বাংলাদেশ কখনো এত দ্রুত কোনো খনন কাজ সম্পন্ন করতে পারেনি। তো অবশেষে চীন যেন আমাদের জন্য আশীর্বাদ হয়ে হাজির হয়েছে। চতুর্থ পর্যায়ে ডলার সাশ্রয় হবে। এই কূপগুলো থেকে দৈনিক 300 থেকে 400 মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে এলে বিদেশ থেকে চড়া দামে এলএনজি কেনা বন্ধ হয়ে যাবে। বছরে বাঁচবে অন্তত $2 বিলিয়ন, প্রায় 24,000 কোটি টাকা। অর্থাৎ এটাই মূলত ভারতের মাথা ব্যথার কারণ। ভারত চাই বাংলাদেশ ভারতের মুখামুখি হোক এবং তারা গ্যাস, তেল থেকে শুরু করে অন্যান্য যে কোনো জ্বালানি ভারত থেকে ক্রয় করুক। বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠুক, এটা ভারত কোনোভাবেই চায়নি। জ্বালানি সংকট মেটাতে ভারত, চীন দুই দেশই এখন বাংলাদেশকে তেল দিতে প্রতিযোগিতাও শুরু করে দিয়েছে। আর বাংলাদেশ এই ভারসাম্য কাজে লাগিয়ে নিজেদের অর্থনীতি মজবুত করছে। অর্থাৎ এবার আমরা দেখবো আমাদের সুবিধা, যারা বেশি সুবিধা প্রদান করবে বাংলাদেশ শেষ পর্যন্ত তাদের দিকেই ধাবিত হবে। আপনার মতে কি হয়? জাতীয় স্বার্থ ও ডলার বাঁচাতে ভারত বা পশ্চিমাদের তোয়াক্কা না করে চীনের সাথে যে গভীর সমুদ্রে গ্যাস উত্তোলনের একটা মেগা চুক্তি করা হয়েছে, এটার মাধ্যমে কি বাংলাদেশ সঠিক কাজ করেছে? চীন সফরে গিয়ে এমন এক চুক্তি করবেন তারেক রহমান যা পাল্টে দেবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ। এই সফর আসলে একটি প্রতিরক্ষা সমীকরণ। তলে তলে ঢাকা ও বেইজিং এর মধ্যে যে সামরিক সম্পর্ক তৈরি হচ্ছে, তা শুধু বাংলাদেশের প্রতিরক্ষাকেই বদলে দেবে না, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বড় ধরনের ভূমিকম্প তৈরি করতে যাচ্ছে। পুরো সমীকরণটি সহজে বুঝে নেই। এই সফরের সবচেয়ে বড় চমকটি লুকিয়ে আছে আকাশে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বেইজিং এর তৈরি 20টি অত্যাধুনিক J-10CE মাল্টি রোল ফাইটার জেট কেনার জন্য একটি বিশাল চুক্তি চূড়ান্ত করার শেষ ধাপে রয়েছে ঢাকা। টাকার অঙ্কে এটি প্রায় 26,400 কোটি টাকার চুক্তি। প্রতিটি যুদ্ধ বিমানের দাম ধরা হয়েছে প্রায় 720 কোটি টাকা। অর্থাৎ 20টি যুদ্ধ বিমানের মূল বহরের পেছনে খরচ হচ্ছে প্রায় 14,400 কোটি টাকা। বাকি প্রায় 9,840 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে পাইলট ও ক্রুদের আধুনিক প্রশিক্ষণ, লজিস্টিক সাপোর্ট, খুচরা যন্ত্রাংশ, বিমানগুলো বাংলাদেশে আনার পরিবহন খরচ, বিমা এবং দেশের মাটিতে এগুলোর জন্য বিশেষায়িত অবকাঠামো তৈরির পেছনে। এই চুক্তিটি সম্পন্ন হলে পাকিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই হবে দ্বিতীয় দেশ যারা এই শক্তিশালী J-10CE যুদ্ধ বিমান পরিচালনা করবে। এটি এই অঞ্চলে চীনা সামরিক হার্ডওয়্যারের সবচেয়ে বড় এবং তাৎপর্যপূর্ণ সম্প্রসারণের প্রতীক। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ J-10CE এর দিকে ঝুঁকলো বাংলাদেশ? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হুট করে বাংলাদেশ কেন ফরাসি রাফাল বা অন্যান্য পশ্চিমা যুদ্ধ বিমান ছেড়ে এই চীনা জেটের দিকে ঝুঁকলো? এর উত্তর লুকিয়ে আছে 2025 সালের মে মাসের এক সামরিক সংঘাতে। ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটে যাওয়া সেই সীমান্ত সংঘাত ঢাকার সামরিক পরিকল্পনাকারীদের চোখ খুলে দিয়েছিল। আকাশ যুদ্ধে ভারতীয় রাফাল ফাইটারের মুখোমুখি হয়ে চীনা J-10CE এর পারফরমেন্স এবং কার্যকারিতা নিয়ে পাকিস্তানি বিবরণ ঢাকার কৌশলগত হিসাব নিকাশ পুরোপুরি বদলে দেয়। বাংলাদেশ বিমান বাহিনীর নীতি নির্ধারকেরা বুঝতে পারেন, ফরাসি বা পশ্চিমা যুদ্ধ বিমানগুলোর আকাশচুম্বী দাম ও নানা রাজনৈতিক শর্তের তুলনায় এই চীনা যুদ্ধ বিমানটি যুদ্ধ সক্ষমতা, আধুনিক প্রযুক্তি এবং খরচের দিক থেকে বেস্ট ভ্যালু ফর মানি অফার করছে। অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার ব্যাপক সামরিক ও কৌশলগত পর্যালোচনার পর নীতিগতভাবে এই চুক্তিটির অনুমোদন দিয়েছিল। আর বর্তমান নির্বাচিত সরকার এখন এটিকে রাষ্ট্রীয়ভাবে চূড়ান্ত রূপ দিতে যাচ্ছে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে গঠিত 11 সদস্যের একটি শক্তিশালী আন্তঃমন্ত্রণালয় কমিটি এখন বেইজিংয়ের সাথে G2G শর্তাবলী, সহজ অর্থ প্রদানের সময়সূচি এবং দ্রুত সরবরাহের সময়সীমা চূড়ান্ত করতে কাজ করে যাচ্ছে। চীন থেকে শুধু যুদ্ধ বিমান এনেই ক্ষান্ত হচ্ছে না ঢাকা, প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার এক দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যানও এর সাথে যুক্ত।
চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ বিমান বাহিনী চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশনের রপ্তানি শাখা সিইটিসি ইন্টারন্যাশনালের সাথে একটি ঐতিহাসিক G2G চুক্তি স্বাক্ষর করেছে। এর অধীনে ঢাকায় স্থাপন করা হচ্ছে একটি সর্বাধুনিক চালকবিহীন আকাশযান বা ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা। সবচেয়ে বড় কথা, এই চুক্তির মূল শর্ত হলো সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর। এর অর্থ হলো চীন শুধু আমাদের কাছে ড্রোন বিক্রি করবে না, বরং ড্রোন বানানোর প্রযুক্তিও আমাদের শিখিয়ে দেবে। আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে চীনা সামরিক প্রযুক্তির এটাই সবচেয়ে বড় এবং যুগান্তকারী হস্তান্তর। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশ নিজের মাটিতেই সামরিক ও নজরদারি ড্রোন তৈরি করতে পারবে, যা দেশের সীমান্ত ও সমুদ্র সীমা রক্ষায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। প্রধানমন্ত্রীর এই বেইজিং সফরের মধ্য দিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক অত্যন্ত সাহসী ও স্বাধীন পররাষ্ট্র নীতির বার্তা দিচ্ছে। বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থানে থাকা বাংলাদেশ যখন বেইজিংয়ের এত কাছাকাছি সামরিক অংশীদারিত্বে জড়ায়, তখন আঞ্চলিক পরাশক্তি ভারত এবং বৈশ্বিক শক্তি আমেরিকার সদর দপ্তরে যে আলোচনা পর্যালোচনা ঝড় তুলবে তা বলাই বাহুল্য। বাংলাদেশ তার সামরিক আধুনিকায়নের লক্ষ্য ফোর্সেস গোল এর আওতায় নিজের আকাশসীমাকে সম্পূর্ণ সুরক্ষিত করতে চায়। আর এই যাত্রায় বেইজিংকে পাশে পাওয়া ঢাকার জন্য এক বড় কৌশলগত সুবিধা। তবে এই সামরিক সক্ষতার কারণে আঞ্চলিক ভারসাম্য যাতে বিঘ্নিত না হয় এবং প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্কে কোনো ফাটল না ধরে, সেই ভারসাম্য বজায় রাখাই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফরের সবচেয়ে বড় কূটনৈতিক পরীক্ষা। প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও একটি বড় উদ্বেগ, এবার চীনের 4 বৈশ্বিক উদ্বেগে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। যে উদ্বেগে যুক্ত হওয়ার ফলে ভূরাজনীতিতে বাড়বে বাংলাদেশের কদর। কি সেই 4 বৈশ্বিক উদ্বেগ? এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট। তো চলেন বেশি কথা না বাড়িয়ে এই 4 উদ্বেগের বিষয়ে আগে আমরা বোঝার চেষ্টা করি। মূল খবরে বলা হচ্ছে চীনের বৈশ্বিক 4 উদ্বেগে সাড়া দিচ্ছে ঢাকা। প্রধানমন্ত্রীর বেইজিং সফরেই এতে যুক্ত হওয়ার ঘোষণা আসতে পারে। বিশ্লেষকদের মতে এতে ভূরাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব আরও বাড়বে। শি জিনপিংয়ের উদ্বেগে যুক্ত হলে পশ্চিমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছেন না তারা। উন্নয়ন, নিরাপত্তা, সভ্যতা ও সুশাসন নিয়ে বৈশ্বিক 4 উদ্বেগের ঘোষণা দেয় চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দাবি টেকসই উন্নয়ন অর্জনই এর লক্ষ্য। তবে বিশ্লেষকরা বলছেন এর উদ্দেশ্য ভারত ও প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলকে ঠেকানো। 2 পরাশক্তির 2 প্ল্যাটফর্মে যুক্ত হতে বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হয় 5 বছর আগে। ভূরাজনীতিতে ভারসাম্য ধরে রাখতে এতদিন কোনো জোটে যায়নি ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে জাতীয় স্বার্থে যে কোনো উদ্যোগে সামিল হতে চায় নতুন সরকার। প্রধানমন্ত্রীর এবারের সফরেই চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে যুক্ত হওয়ার ঘোষণা আসতে পারে। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেন, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা সিকিউরিটি ইনিশিয়েটিভ এগুলোর কনক্রিট রূপ দেওয়া খুব মুশকিল বর্তমান বাস্তবতায়। কাজেই এগুলোতে জয়েন করলে এতে চীন খুশি হলেও আমাদের হারানোর কিছু নেই, বড় ধরনের কমিটমেন্টও নেই। তাদের মতে এরপরও যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্যের কূটনীতি চালিয়ে যাওয়া সম্ভব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ওবায়দুল হক বলেন, চীন কিভাবে এগোতে চায় এবং আমরা মার্চ করছি কতটুকু মার্চ করতে পারি ওই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। ভারত হোক বা যুক্তরাষ্ট্র হোক, যদি মনে করেন তারা তৈরি হতে পারে, তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে। আলোচনা ছাড়া সমাধান হয় না। আলোচনায় অনেক কঠিন জিনিসও সহজ হয়ে যায়। ঢাকা থেকে মালয়েশিয়া হয়ে এই মুহূর্তে চীনে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 26 জুন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা যতটুকু বুঝলাম 4টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে। আর এই বিষয়গুলোতে যুক্ত হলে আসলেই বৈশ্বিক তো আছে একটা ব্যাপার, এছাড়া বাংলাদেশেরও একটা আমূল পরিবর্তন হবে। প্রথম যে বিষয়টা হলো উন্নয়ন। এই মুহূর্তে আমাদের বাংলাদেশের উন্নয়নের আসলে বিকল্প নাই। যেই জায়গায় উন্নয়ন দরকার সেই জায়গাগুলোতে চীনের সহযোগিতা নিতেই হবে, এছাড়া আসলে কোনো বিকল্প নাই। দ্বিতীয়টি হচ্ছে নিরাপত্তা। দেখুন, আঞ্চলিকভাবে বাংলাদেশকে নিরাপদ রাখতে হলে এবং নিজেদের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে গেলে আমাদের বাহিনীগুলোর আধুনিকায়ন ছাড়া কিন্তু আর বিকল্প নাই। তো এই মুহূর্তে যদি আপনারা নিজেদের বাহিনীকে আধুনিকায়ন করতে চান, তাহলে চীনের প্রযুক্তি ছাড়া কিন্তু বর্তমানে সম্ভব না। চীন আপনাকে সস্তায় যে প্রযুক্তিটা দেবে, এটা কিন্তু অন্য দেশ দিবে না। এরপরে রয়েছে সভ্যতা। আসলে সভ্যতার ব্যাপারটাও আমাদের ইদানিং হারিয়ে যাচ্ছে। আমরা কেমন জানি অসভ্য হয়ে যাচ্ছি জাতি হিসেবে। সভ্যতাটা আমাদের ধরে রাখতে হবে। শেষের যে বিষয়টা সেটা হচ্ছে সুশাসন। আসলে সুশাসন হচ্ছে একটি জাতির, আমি মনে করি, মেরুদণ্ড। অনেকেই মনে করে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা তো আছেই, কিন্তু আমার কাছে মেইন বিষয় হচ্ছে সুশাসন। সুশাসন যদি আপনি না দিতে পারেন, পারিবারিকভাবে যদি আপনি আপনার সন্তানকে সুশাসনে মানুষ করতে না পারেন, তাহলে
কলেজ ভার্সিটিতে পড়িয়েও আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারবেন না। আগে পারিবারিকভাবে যখন আপনি সুশাসন দিতে পারবেন তবেই সে মানুষের মতো মানুষ হয়ে উঠবে। সো একটি দেশের জন্য সুশাসন অনেকটা গুরুত্বপূর্ণ। সুশাসন হলে দেশ থেকে দুর্নীতি অনেকটাই কমে যাবে। সো সব কিছু মিলিয়ে বাংলাদেশ এই 4 উদ্যোগে যুক্ত হলে আমার কাছে মনে হয় ভালোই হবে। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।